70-র দশকে যেসব প্লেয়ার ছিল ওই প্লেয়ার যদি আজকের এই আইএসএল খেলতো আমি বলে বলে চ্যাম্পিয়ন হতো, বলে বলে চ্যাম্পিয়ন। কলকাতা লিগ কিভাবে তোমাদের জীবনটাকে সেই সময় ডিফাইন করতো? আইএসএল এর প্লেয়াররা ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো, পাওয়ার অনেক বেশি, কিন্তু টাচটা নেই। এটা আমি আজও ভুলবো না, কারণ ট্রফি পাইনি ইস্টবেঙ্গল, তার দায় আমার একার নয়। হ্যাঁ, আমি ক্যাপ্টেন ছিলাম অবশ্যই। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে যদি কেউ হেরে যায় তার যে কী হাল হয় আমি দেখেছি। 76-এ সব ভৌমিক সই করলো, আকবর সই করলো, হাবিব সই করলো, প্রদীপদা চলে গেল, সব গিয়ে মোহনবাগানে জড়ো হলো। পিন্টুদা একটা বল ধরে এত সুন্দর বলটাকে রাখলো, আর সুরজিৎ ডান দিক দিয়ে গিয়ে বলটা জালে ফেলে দিল। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএনে আপনাদের আরও একবার স্বাগত। ফিরে দেখা কলকাতা লিগ অনুষ্ঠানে আজকে যিনি আমার গেস্ট, তার সিভিটা শুরুতে একটু বলে দিই। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, তিনি 3 দলেরই ক্যাপ্টেন হয়ে ট্রফি জিতেছেন। বাংলাকে সন্তোষ ট্রফি এনে দিয়েছেন এবং দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন। মাঝমাঠে তার বাঁ পায়ে বল মানে গোলের গন্ধ পেয়ে যেতেন স্ট্রাইকার। এক কথায় যাকে বলে ঠিকানা লেখা পাস ছিল তার নামের সঙ্গে সমার্থক। তিনি আমাদের সবার প্রিয় প্রশান্ত ব্যানার্জি। আমি তুমি বলেই সম্বোধন করি। বলো। বলছি, প্রশান্তদা, কলকাতা লিগ কেমন ছিল তোমাদের জীবনে? কলকাতা লিগ কতটা আবেগের, কতটা ইমোশন? কলকাতা লিগ কিভাবে তোমাদের জীবনটাকে সেই সময় ডিফাইন করতো? আসলে কলকাতার লিগটা যখন আমি যখন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে যাচ্ছি না, আমি যখন ফার্স্ট ডিভিশনে সই করি, কালীঘাট দিয়ে আমার শুরু হয় ফার্স্ট ডিভিশন ক্লাব। সেটা ছিল 74 সাল, এবং আমি কালীঘাটে যখন সই করি, আমি পরীক্ষা দিয়েছি যখন প্র্যাকটিসে আসি, তখন প্রচুর প্লেয়ার সই করতো। এক একটা ক্লাবে না হলেও 150 প্লেয়ার সই করতো, এবং ওই ক্লাব ওই 150 প্লেয়ারকে স্ক্রিন করে 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 লাস্টে 30টা 35টায় নিয়ে আসতো, এমনকি 40টায় নিয়ে আসতো। তো আমি যখন গেছি তখন ওই কালীঘাট ক্লাবে শুরু হয়ে গেছে কাটছাট। তা আমার এই জন্যে বলছি যে ফার্স্ট ডিভিশন খেলবো কালীঘাট ক্লাবে, আর কি বড় বড় প্লেয়ার তখনকার দিনে নামি প্লেয়ার। আমি দেখেছি কালীঘাটে সেই সময় নির্মল গাঙ্গুলি ওয়ারি থেকে সই করেছি। মোহনবাগানের গোলকিপার ছিল, হয়তো খুব ম্যাচ খেলিনি, গোবিন্দ গু ঠাকুরদার, সে আমাদের কালীঘাট ক্লাবে সই করেছে। এই কমটন কালীঘাট ক্লাবে এরকম প্রচুর ভালো ভালো প্লেয়ার সব নামই ওখানে সই করেছে। এবং আমি যখন ট্রায়ালে গেছি, আমাকে সুশীল ভট্টাচার্য, একজন বিখ্যাত কোচ, ইস্টবেঙ্গলেও ছিলেন, কোচিং করেছেন, উনি আমায় দেখে বললেন, ভাই তুমি একটা কাজ করো। আমি বলুন, কাল থেকে তুমি হাফে খেলো। আমি বললাম যে স্যার, আপনি আমায় হাফ বলছেন, আমি তো হাফ খেলার প্লেয়ার নয়, আমি তো ফরওয়ার্ড। বলছে না না, তুমি হাফ খেলো না, তুমি চিন্তা করো না। তখন আমার কি বলো, চোখ দিয়ে প্রায় জল পড়ে। এই জন্যেই জল পড়ে যে আমি ধরে নিয়েছিলাম এবার আমাকে বাদের খাতায় নাম লিখিয়ে দিয়েছেন, তো একটা কিছু অজুহাতটা খাড়া করতে হবে বলে আমাকে এই অজুহাতটা খাড়া করেছে। পরের দিন যখন আমি হাফে এলাম, হাফে খেললাম, এবার নির্মলদা আমায় বললো, ঠিক আছে তো? না, ঠিক আছে, কিন্তু মনটা ঠিক হচ্ছিল না। এইবার আমাকে সুশীলদার ডেকে বললো, ভাই তোমাকে আমি বলেছিলাম খেলতে, তুমি তো ভালোই খেললে। ঠিক এই কথা। আমি বললাম, তাহলে কি আমাকে মজা করছে? তাই আমি বললাম, চেষ্টা করছি। বললো, ঠিক আছে, তোমার জায়গা ঠিক আছে, তুমি এই জায়গায় খেলো, প্র্যাকটিস করো। এই যে একটা কলকাতার লিগ, তারপরে সত্যি সত্যি আমাকে মাঝমাঠে যখন নিয়ে এলো, এবং আমি মাঝমাঠে যখন খেললাম প্রথম ম্যাচ, আমার এখনও মনে আছে, ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে যাচ্ছি ইস্টবেঙ্গল মাঠে, আরে বাপরে বাপ, তখন আমার মনটা এমন একটা পরিস্থিতি হয়েছে যে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে কালীঘাট ক্লাবের জার্সি পরে ফার্স্ট ডিভিশন কলকাতার লিগ, তখন রমরমা বাজার। ওইরকম সময় আমি ইস্টবেঙ্গলের কাছে খেলতে যাচ্ছি, এবং যেমন মনটা ভরে গেছে, আবার অ্যাট দ্য সেম টাইম একটা টেনশান হয়ে গেছে। এবং ওই ম্যাচটা খেলার পরে খুব মানুষ আমার খেলা দেখে খুব আনন্দ পেয়েছিল। বাচ্চা ছেলে, এই ক্লাবে আমরা 1 গোলে হেরেছিলাম, কিন্তু আমাদের খেলাটা দেখে কিছু প্লেয়ারকে দারুণ, তার মধ্যে আমাকে অ্যাটলিস্ট দর্শক
সেই সময় ময়দান কাঁপানো মাঝ মাঠের প্লেয়ার কারা ছিল? তখন মাঝ মাঠে সমরেশ চৌধুরী, গৌতম সরকার, ইস্টবেঙ্গলের বাবা। হাফ ব্যাক, আরে মানে ভাবা যাচ্ছে না। তারপরে ফরওয়ার্ডে শ্যাম থাপা, সুরজিৎ সেনগুপ্ত, তারপরে রঞ্জিত মুখার্জি, শুভঙ্কর সান্যাল, তারপরে সুভাষ ভৌমিক, ওদিকে সুধীর কর্মকার, অশোকলাল ব্যানার্জি, শ্যামল ঘোষ, লেফট ব্যাক বোধহয় প্রবীর মজুমদার, কাজল ঢালি, গোলকিপার ছিল বিশ্বজিৎ দাস। মানে সে দারুণ টিম, মানে মহা তারকা সব। মহা তারকা। কিন্তু আমার খেলা দেখে মানুষ একটু আনন্দ দিয়েছিল, আমার পার্টিকুলার আমার খেলাটা দেখে। এবং সেই দিন খেলার পরে একটু মাইন্ড স্যাটিসফ্যাকশান হয়েছিল যে হ্যাঁ আজকের ম্যাচটা খেলে একটু আনন্দ পেয়েছি। ক্লাব আমাকে সেই থেকে কলকাতার লিগের ওই একটা চিৎকার, ওইটা এখনো যেন কানে ভাসে। তো এই কলকাতা লিগ যখন, তারপরে তুমি বড় ক্লাবে গেলে, তারপরে বড় ক্লাবে গেলাম। তারপরে বড় ক্লাবে গেলে কলকাতা লিগ খেলার অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতা মানে দর্শকদের যদি বলো এই জেনারেশন। আমি বলছি কলকাতার লিগ আমার কাছে কীরকম। কলকাতার লিগে আমি যখন ইস্টবেঙ্গলে সই করি তখন ইস্টবেঙ্গলের সমরেশ চৌধুরী, গৌতম সরকার হাফব্যাক ছিল, সমরেশ চৌধুরী মোহনবাগান চলে গেছে, আমি সমরেশ চৌধুরীর জায়গায় গেছি, আর আমার পাশে গৌতম সরকার। তখন সিস্টেম ছিল 4-2-4, অর্থাৎ দুটো হাফ, চারটে ফরওয়ার্ড, চারটে ব্যাক। এই গৌতম সরকারের পাশে আমি খেলছি, সমরেশ চৌধুরী চলে গেছে, ইস্টবেঙ্গল জনতার নয়নের মণি, সে চলে গেছে, সেই জায়গায় আমাকে দিয়েছে। একটা বাচ্চা ছেলে, আমি ভারতীয় দলের যুব ইন্ডিয়া টিমের হয়ে খেলে এসেছি ব্যাংকক থেকে, আমাকে সই করিয়েছে। অনেক রিস্ক নিয়ে নিপেন দাস, পল্টু দাস, জীবন চক্রবর্তী, এরা আমাকে সই করিয়েছে অনেক রিস্ক নিয়ে। ওইরকম একটা জায়গায় আমাকে খেলাচ্ছে এবং ওই নয়নের মণি চলে যাওয়ার পরে আমার উপর নির্ভর করে আছে। এবং সেই ম্যাচটা আমার এখনও মনে আছে, যখন আমার দিকে জানে যে এ একটা এসছে, কত আমার তখন লম্বা চওড়া ছিলাম কিন্তু চেহারা অত তখনও ডেভেলপটা করিনি। অনেকেই ভাবছে কি খেলবে, এই সমরেশের জায়গাটা কি হবে। কিন্তু আমরা সেদিনকার পুলিশ ম্যাচ, ফার্স্ট ম্যাচ 6 গোলে জিতি। তার আগে একটা ম্যাচ হয়েছিল ক্রুকটাউন ম্যাচ, যেটা আমি খেলিনি, সেটা রতন দত্ত আর গৌতম সরকার খেলেছিল, ইডেন গার্ডেন্সে হয়েছিল। আমাদের ম্যাচটা 1-1 হয়েছিল, আমাদের শুভঙ্কর সান্যাল গোল করেছিল, ওদের একটা গোল করেছিল। যাই হোক, সেই খেলার পরে লিগ যখন শুরু হয় তখন ন্যাচারালি রতন দত্ত এসছে মোহনবাগান থেকে, আর আমি একদম বাচ্চা ছেলে কালীঘাট থেকে সই করেছি। আমার আগে তো ও খেলবেই, এটা স্বাভাবিক। কিন্তু আমি আমার আন্তর্জাতিক লেভেল, যেহেতু আমি যুব ফুটবল খেলে এসেছি ব্যাংকক থেকে, এটা আমার কাছে প্লাস পয়েন্ট। রেগুলার প্লেয়ার আমাকে অমল দত্ত বললো লিগ ম্যাচে তুমি খেলবে পরের ম্যাচটা। আমি সেই মতো প্রিপারেশান নিয়ে এসেছিলাম লিগ ম্যাচ খেলতে। এবারে ওই প্রথম ম্যাচে আমাদের সঙ্গে পুলিশ ম্যাচ ছিল, 6 গোলে আমরা জিতেছিলাম 6-0। এবং আমার খেলা দেখে ওই দর্শকরা সব ওখানে বলতে শুরু করলো, আমরা কিন্তু প্লেয়ার পাইয়া গেছি, পিন্টুর বদলি প্লেয়ার। এই যে কথাটা, এটা আমার কানে এসছে। আমি যখন বেরোচ্ছি, আমাগো প্লেয়ার হইয়া গেছে, বাস আর চিন্তা নাই। এই কথাটা যখন আমি বেরোবার সময় কানে শুনছি, তখন মনে হলো যে না, আমি বোধহয় আমার খেলাটা খেলতে পেরেছি, ওনার জায়গাটা আমি ঠিকমতো সদ্ব্যবহার করতে গেছি। এই সাপোর্টার আমাকে নেওয়া শুরু। পিন্টু চৌধুরী কেমন প্লেয়ার ছিল? খুবই ভালো প্লেয়ার ছিল, পিন পয়েন্ট করে বল দিত। মানে এখানে আমার দিকে তাকিয়ে বলো, একটা পিন পয়েন্ট, মানে আমি বলছি একটা ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস ব্যাংকক পোর্ট অফ অথরিটি বড়দল্লির ফাইনাল, আমরা 1 গোল খেয়ে গেছি। তারপরে পিন্টুতে একটা বল ধরে এত সুন্দর বলটাকে রাখলো, আর সুরজিৎ ডান দিক দিয়ে গিয়ে বলটা জালে ফেলে দিল। এই যে বলটা দিচ্ছে, এমন একটা জায়গায় দিচ্ছে যেখানে স্টপার আর ব্যাকের মাঝে, আর সুরজিৎ দৌড়চ্ছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা। আর বলটা দেওয়া মানে কি একদম পিন পয়েন্ট করে বলটা দেওয়া, না আগে না পিছিয়ে, না স্টপারের সামনে, না ব্যাকের সামনে, না গোলকিপারের হাতে। এত সুন্দর তার কোয়ালিটি অফ পাসিং, দেখার মতো। ওই বল গোল ছাড়ার কোনো রাস্তা নেই। তুমি তো মানে ভেবেছিলে যে ফরওয়ার্ড দিয়ে শুরু করবে, হ্যাঁ, হয়ে গেলে মাঝ মাঠের প্লেয়ার। সুশীল ভট্টাচার্য তোমাকে মাঝ মাঠের প্লেয়ার বানিয়ে দিল।
তোমার আইডল কে ছিল কলকাতার ফুটবলে? আসলে কলকাতার আইডল তখন ছিল প্রশান্ত সিনহা, খুব ইস্টবেঙ্গলের দারুণ প্লেয়ার ছিল। ও আর এই কাজল মুখার্জি, এই খেলা দেখতে আমার খুব ভালো লাগতো, কারণ কাজলদার বল স্টাইল, পাস করা, বল কন্ট্রোলিং, আমার মানে মন ভরে গেছিল। মানে দেখে মনে হয় এটা একেবারে বিদেশি খেলোয়াড় একটা। আর ওই প্রশান্ত সিনহার ওই সারা মাঠ জুড়ে খেলা, এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। পরবর্তীকালে পিন্টু চৌধুরী আসে কাজলদার ঠিক পরেই, কিন্তু আমার কাছে ওই যে বল ধরা ছাড়া, এটা যেন আমার মনটাকে এখনও বারবার ভাবিয়ে তোলে যে কী করে অতগুলো ওইরকমভাবে টাচ সে তৈরি করলো। আরেকটা জিনিস বলো তো, যে কলকাতা ফুটবলের চাপ, কলকাতা ফুটবল লিগের চাপ, প্লেয়ারের উপর প্রেশার, ওই পুলিশ ছেড়ে দিয়ে আসে, এই ভিন রাজ্যের বহু প্লেয়ার কলকাতায় খেলে গেছে। এরকম কোনো ঘটনা আছে যে বড় ম্যাচ মানে কলকাতা লিগে চাপ না সামলাতে পেরে চলে গেছে? আমি শুনেছি, আমি গল্প শুনেছি, বজ্র ভেলু বলে একজন প্লেয়ার ছিল, 48-এর অলিম্পিক প্লেয়ার, সাংঘাতিক প্লেয়ার ছিল, সে নাকি বল পড়লে আর দেখতে হতো না। সেই বজ্র ভেলুকে যখন কলকাতায় নিয়ে এলো, সবাই জানে মোহনবাগান নিয়ে এসেছিল, সাংঘাতিক প্লেয়ার। এই প্লেয়ার যখন খেলবে বল ধরে আর ভাবতে হবে না। সেই প্লেয়ার এলো, সব মাঠে লোক গেছিল, এবং ওকে দেখবার জন্য মাঠের লোকে লোকারণ্য। প্রথম ম্যাচ পাবলিক ওইরকম চিৎকার করছে, উনি তো দেখেননি, উনি অলিম্পিক প্লেয়ার, উনি সাউথ থেকে এসছেন, কিন্তু এত দর্শকের চিৎকার, ওনার উপরে যে এত এক্সপেকটেশান, ওটা উনি বুঝতে পারেননি। এই যে মাঠে নেমেছে, ওনার চিৎকারটা না একটা উল্টো দিকে কাজটা শুরু করে দিয়েছে, মানে ওরা পা কাঁপতে শুরু করে দিয়েছে, এবং যাই বল হচ্ছে সবই মিস, যাই বল, ওই রকম খেলোয়াড় নয় কিন্তু বল মিস। এই যে মিস করা শুরু হলো, তাকে বিদায়ের খাতায় চলে যেতে হলো, সে বিদায় হয়ে গেছে বা কলকাতায় চলে গেল। ওই দর্শকদের মানে ওই ইস্টবেঙ্গল মোহনবাগান ওই চিৎকার না, মানে ভাবা যায় না। আমি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ যখন 76-এ খেলি, 17 সেকেন্ডে গোল হয়েছিল আকবরের, ওটা আমার জীবনের প্রথম ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ। 17 সেকেন্ডে আমরা গোল খেয়েছি, কি হয়েছে, কিভাবে গোল হয়েছে ওটা যাচ্ছি না, কিন্তু আমাদের ম্যাচটা জেতা ম্যাচ ছিল। সামহাও আমার প্লেয়াররা মিস করেছে, আমরা 1 গোলে হেরে গেছি। 75 অবধি মোহনবাগানের খুব খারাপ সময় গেছে। 76-এ সব ভৌমিক সই করলো, আকবর সই করলো, হাবিব সই করলো, প্রদীপদা চলে গেল, সব গিয়ে মোহনবাগানে জড়ো হলো। প্রদীপ চৌধুরী বোম্বে থেকে এলো, মানে দারুণ টিম বানিয়েছে, উলগানাতন। তো এই জায়গা থেকে ওদের ম্যাচটা জিততেই হবে, আর আমরা ওই ম্যাচটা খেলে স্যাটিসফ্যাকশান হয়েছি, কিন্তু ম্যাচটা জিততে পারিনি। এইটাই আমাদের কাছে কাল হয়ে গেল। এবং আমি তখন ওই নতুন ছেলে, বাচ্চা ছেলে, ভেবেছিলাম আজ আর পিঠের চামড়া থাকবে না, কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে যদি কেউ হেরে যায়, তার যে কী হাল হয় আমি দেখেছি। আমরা খুব ভয়ে, আমি তখন মানে কোন দিকে, আমি আর শ্যামল ব্যানার্জি, আমরা দুজন তখন বাচ্চা, দুজনে সই করেছি ইস্টবেঙ্গলে। আমাদের উপর এত আশা প্রত্যাশা দিয়ে আর ম্যাচটা হেরে গেলাম। বাইরে বেরিয়েছিলাম, মানে আমার গায়ে কাঁটা দেয়। ইস্টবেঙ্গল জনতা আমাকে না পুরো ওখান থেকে নিয়ে কাঁধে করে নিয়ে ইস্টবেঙ্গল টেন্টে নিয়ে গেছিলো। আমি অবাক হয়ে গেছিলাম, কি আমাকে কি মেরে ফেলবে না কি, ওইরকমভাবে নিয়ে গেল, চিৎকার। মানে আমার পারফরমেন্সে এত প্লিজড হয়েছিল, ওইখান থেকে হেঁটে যাব না, দর্শক নিয়ে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে গেল, আমি আজও ভুলিনি। এবং সেই দিনকার নিবেন দাস আমাকে শ্যামলকে ডেকে পাঠালো, ঘরে ঢুকলাম, ঢুকে বলল এইখানে বসো, তোমার সঙ্গে কথা আছে। তখন উনি আমাদের দুজনকে বলে কালকে সকালে আমার বাড়িতে আসবে দুজনে। আমি আর শ্যামল তখন ওইখান থেকে আর হ্যাঁ না কি বলবো বলে বেরিয়ে চলে গেলাম। বাড়ি গিয়ে পরের দিন শ্যামল ব্যানার্জি আমায় বলছে, প্রশান্ত কী আমি বলতো, আমি তাড়ি ভাড়িয়ে দেবে না কি, আমি বলতে পারছি না, এরকম তো ডাকলো কেন দুজনকে। যাই খুব ভয় নিয়ালিপুরে থাকতেন, ওনার বাড়িতে গেছি একটা ট্যাক্সি ধরে, গিয়ে বসেছি। ওনার কাজের লোক এলো, এসে বলল জল খান। তারপর ওপর থেকে দেখলাম লুচি, তরকারি, আম নিয়ে এসে দুজনকে দিল। আর তখন ডাক্তারদান আমরা খাচ্ছি আর খাবো কি, তখন মাথায় চিন্তা যে আমাদের আজকে এখান থেকে কি বিদায় দিয়ে দেবে দুজনকে, এই ম্যাচ হেরে গেছি বলে ঠিক এই ভয় পাচ্ছিলাম। তারপর দেখি ডাক্তারদান নামলো, নেমে বললো খাইছো? আমরা হ্যাঁ খেয়েছি। সত্যি তো? আমরা হ্যাঁ খেয়েছি।
কী খাইছো? বলি তো লুচি তরকারি আম অনেক দিয়েছে, পেট ভরে গেছে। ঠিক কইতেছো তো? হ্যাঁ কইতেছি। এদিক ওদিক ঘোরো নাকি? আমরা কোথাও যাই না। কোথায় থাকো? বাড়িতেই থাকি। ড্রয়ার থেকে খুলে 10 টাকার নোট 10টা, ওকে 10টা আমাকে 10টা খামে ভরে দিয়ে বললো এটা লয়ে যাও, আর সিজনাল ফ্রুটস খাওয়া, দাদা পাকা বানা, এদিক ওদিক যাইবা না। ঠিক এই কথা, দাদা পাকাবা না। দাদা পাকা বানা। ওই আজকাল দাদা একটা করে ধরে, ফুটবলে 12টা বাজে, ওইরকম করবা না। কারণ আমি এই কথাটা কেন দাদা কথাটা বলেছে, তার কারণ হচ্ছে আমি পরের বছর যখন সই করি ইস্টবেঙ্গলে, তখন বিশ্বজিৎ দাসের যিনি এসছিলেন, দাদা বলুন যাই বলুন, তো বলছিল মোহনবাগান ডাকছে, এত টাকা দিচ্ছে, বলে আপনি চলে যান, চলে যান। ছেড়ে দিয়েছিল। তুই মোহনবাগান জয়েন করলে কবে? 84-তে। আমি মোহনবাগান 84 থেকে 90 সাল অবধি টানা খেলেছিলাম। 7 বছর টানা খেলেছি। 88-তে এই মোহনবাগানের ক্যাপ্টেন ছিলাম। আচ্ছা, তুমি তো ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ছিলে, মোহন স্পোর্টিংয়ের ক্যাপ্টেন ছিলে, মোহনবাগানেরও ক্যাপ্টেন ছিলে। বলছি যে ময়দানের কলকাতা ফুটবলের তোমার সব থেকে সুখকর স্মৃতি, তোমার তো দেখলাম একেবারে ফটোগ্রাফিক মেমোরি, সব মনে আছে, মানে মানে রীতিমতো ডেট সময় ধরে তুমি বলে দিচ্ছ। তোমার সব থেকে বেশি মনে রাখার মতো স্মৃতি সুখকর আর সব থেকে দুঃখের স্মৃতি কোন দুটো? একটা হচ্ছে, আমি দুঃখের কথা বলি, যখন 79-এ আমি ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলাম, সে বছর ইস্টবেঙ্গল ট্রফি পাইনি। 3টে ট্রফি খেলেছিল, কলকাতা লিগ, শিল্ড, আর খেলেছিলাম আমরা ফেডারেশন কাপ, হেরে গেছিলাম। তারপরে আমি এই জন্যেই বলছি, এই স্মৃতিটা ভুলবো না। সেবারে টেস্ট ক্রিকেট ছিল কলকাতায়। আমি কলকাতার টিকিটের থেকেও বড় কথা, আমি সন্ধ্যেবেলা বিকেলবেলা ক্লাবে গেছিলাম বলতে, নিশীথ ঘোষ তখন জেনারেল সেক্রেটারি ছিলেন, যে আপনারা আমাদের একটা সুযোগ দিন, ডুরান্ডটা খেলতে চলুন। যদি ডুরান্ডে আমরা ফেল করি, আপনি কোনো ট্রফি খেলবেন না, এইটুকু একটা সুযোগ দিন। এইটা বলতে আমি ক্লাবে ঢুকেছিলাম, আর ক্রিকেটের একটা টিকিট নেব, এই দুটো। আমার সঙ্গে কাজল চ্যাটার্জি ছিল। আমি যখন ঢুকেছি, কি বলবো, আমাকে র্যান্ডাম গালাগাল দিয়ে যাচ্ছে জানলার সামনে দাঁড়িয়ে। কে? সাপোর্টার। তাদের কি আমার একটা জায়গায় লাগলো, সেটা হচ্ছে বিং এ জেনারেল সেক্রেটারি বা আদার্স অফিসিয়ালরা বসে আছে, তাদের সামনে ওই জানলাটা, তখন তো ক্লাবটা ওই সামনে একটা জানলা থাকতো জেনারেল সেক্রেটারি, ওইখানে দাঁড়িয়ে আমাকে গালাগাল দিচ্ছে, বলছে এনারা কেউ প্রতিবাদ করছেন না। আমরা সাধারণত একটা লোককেও যদি কেউ গালাগাল দেয়, রাস্তা দাঁড়িয়েও প্রতিবাদ করছে না, তাকে চুপ করে বসে আছে, আমাকে মানে যাচ্ছে তাই বলে যাচ্ছে। এবং আমি আর বলবার সুযোগ পেলাম না যে আমি খেলতে যাব ডুরান্ডে, আপনারা সুযোগ দিন। আর টিকিট তো দূরের কথা, মানে আমি রীতিমতো চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেছে। আমি আর কাজল চ্যাটার্জি কী করবো, আর ওনারা চুপ করে শুনছেন, আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে দিয়ে যাচ্ছি গালাগাল, যা মনে আসছে বলে যাচ্ছে। তারপর আর কি করবো, লাস্টে শঙ্কর মালি আমাকে নিয়ে এসে, অন্ধকার তখন, সেই সময় একটা ট্যাক্সি কোথা থেকে ধরে নিয়ে এলো, বলে তুমি বুঝতে পারো আমি দেখছি। পিছনে গেট দিয়ে ও একটা ট্যাক্সি নিয়ে এলো, ধরে চুপ করে আমাকে তুলে দিল, দিয়ে বলে তুমি চলে যাও। আমি চলে গেলাম বাড়ি ট্যাক্সিটা করে। আমার তখন আর পিছনে কেউ গালাগাল দেওয়ার সুযোগ পায়নি, আমাকে পিছন দিক দিয়ে নিয়ে চলে গেছে। এটা আমি আজও ভুলবো না, কারণ ট্রফি পাইনি ইস্টবেঙ্গল, তার দায় আমার একার নয়। হ্যাঁ, আমি ক্যাপ্টেন ছিলাম অবশ্যই, আর কী কারণে হেরেছি সেটাও দায় আমার একার নয়। আমি তো অনেক অল্প বয়সে ইস্টবেঙ্গলে অধিনায়ক হয়েছে, আমার মাথার উপর সব বড় বড় প্লেয়াররা, সুরজিৎ, ভৌমিক, রঞ্জিত মুখার্জি, শ্যামল ঘোষ, সব বড় বড় প্লেয়াররা। ফলে আমার একার না, বাইরে থেকে প্লেয়ার এসছে, হরজিন্দর সিং, গুরুদেব সিং, মনজিৎ সিং, দেবরাজ, কে নেই, ম্যাথুজ, হ্যাঁ, ওদিকে সাউথ ইন্ডিয়া, বাইরে থেকে নাইজেরিয়া। গেল দুঃখের। আর সুখের? আর সুখের যেটা, এরপরে যখন আমি মোহামেডান ক্লাবে চলে যাই, আমাদের তখন কোথায় যাব একটা চলছিল, চলতে মোহামেডান গেলে 80-তে। এই 80-তে কি হলো, আমরা কোথায় যাব দিশেহারা হয়ে গেছিল, কারণ আমাদের ইস্টবেঙ্গলে রাখবে না শুনছি পুরো দলটাকে, মোহনবাগানের সেট আপ টিম, তাহলে আমরা কোথায় যাব। মোহামেডান অ্যাজ সাচ তখন সেরকম জায়গায় ছিল না।
আমাকে প্রদ্যুৎ দত্ত ডাকলো, ডেকে বললো তোরা তোমরা তো একটা গোটা টিমটা বেরিয়ে গেল। গোটা টিমটা প্রদ্যুৎ দত্ত ডাকলো, জর্জে খেল, জর্জে সই করে, যা পাবি তোরা টাকা পয়সা সব তোদের। এই করতে হঠাৎ দেখলাম হায়দার আলী নস্কর আমার কাছে এসছে। সে ভালো লোক, সে আমাকে নিয়ে যায় যে চলো মামাডাঙ্গে। তা আমি খুব একটা রাজি হচ্ছিলাম না। তা আমি গেলাম, আমি চিন্ময়, রমেন ভট্টাচার্য, আমরা তিনজন গেলাম। গিয়ে দেখি কমার্স হাউসের ওপরে 9th ফ্লোরে নিয়ে গেল এবং একটা ভদ্রলোক সামনে বসে আছে, তার সঙ্গে কথা বলে দাঁড়াও বলে সে আবার ভিতরে ঢুকলো। ভিতরে বিশাল চেম্বার, এক ভদ্রলোক বসে আছে, এরকম মোটা সুন্দর চশমা পরে, একেবারে বিউটিফুল তার চেম্বারটা। নিয়ে এসে কে চিনতে পারছি না, বলে বসো, দেখি অমলদা এসছেন, অমল দত্ত। একটু তখন ভালো লাগলো, অমলদা এসছে। আর পিন্টু চৌধুরী ছিল। এবার বসালো, বসিয়ে এবার কথা হলো, মামাডান এবার টিম করবে, এই নিয়ে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট ইরফান ল্যান্ডারিয়ান ইনি। তা উনি কম কথা বলেন, ওনার মামা মুস্তাফা ওই মেনলি দেখাশোনাটা করে। এই কথাবার্তা হলো। এইবার কথা হওয়ার পরে অমলদা বলছে খেলবি তো না পালিয়ে যাবি? ঠিক আছে, আমি না খেলবো। তখন বললো এবার টার্মস অ্যান্ড কন্ডিশনটা কথা হোক। সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যখন কথা হওয়ার পরে আমি তো বলে চলে গেলাম, বুঝলাম আর পয়সা দেবে না। কে জয়েন করলে? তখন আমি, চিন্ময়, রমেন ভট্টাচার্য, শ্যামল ঘোষ ওইখানে বসে। এরপরে আরও খেপে খেপে প্লেয়ার আসছে। কতদিন জয়েন করেছিলে? না বলছি, তখন আমি বললাম সেই পয়সা দেবে কি দেবে না আমি জানি, দেবে না। তারপর চলে গেলাম, বলে খবর দেবো। এই খবর দেবো মানে আমি তখন ধরে নিয়েছি আর হবে না, আমি চলে গেছি। তারপরে যাই হোক, হঠাৎ দেখি আমার একদিন ওই হায়দার আলী বলে চলো। এবার সত্যি সত্যি ওরা রাজি হয়ে গেছে। এবার যে যা পাচ্ছে বলে যাচ্ছে পেমেন্ট, মানে কোনো পেমেন্টের কোনো ঢাকাঢুকির কিছু ব্যাপার নেই। যে পেত 40,000 সে বলছে 80,000, যে বলে 80,000 সে বলে 1 লাখ। এই যে তখন তো পেমেন্ট এর বেশি উঠতো না, ওইর ওপর ঘোরাফেরা করছে, কিন্তু সবাই যা বলছে রাজি হয়ে গেছে। এবার আমাদের সব প্লেয়ারগুলো সুরজিৎ সবাই দেখলাম। কে জয়েন করলো 80-তে? ভাস্কর, সাবির, আমি, সুরজিৎ, রমেন ভট্টাচার্য, শ্যামল ঘোষ, তারপরে পিন্টু ছিলই, তারপরে কাজল চ্যাটার্জি। এইবার যখন খেলাটা শুরু হলো তখন ফার্স্ট টুর্নামেন্ট হচ্ছে আমাদের ফেড কাপ। ফেড কাপ খেলাটা ছিল আমাদের কলকাতায়, 3 দিন খেলা হয়েছিল। এবার আমার সেই দিনকার সেকেন্ড ম্যাচের পরে আমার পায়ে লেগে যায়, আমি আর খেলতে পারিনি, ইঞ্জুরি। কিন্তু ওই প্রথম ম্যাচে সুরজিতের লাগার পরে সুরজিতের কাটলে ছিঁড়ে যায়, সে বছরই ওর শেষ। এইবার ওই ম্যাচটা, ওই টুর্নামেন্টটা মোহামেডান যা খেলেছিল একবার থাই রব হয়ে গেছিলো যে এই টিমটা দারুণভাবে সাড়া জেগেছে। এবং ওই টিম যখন কলকাতার লিগ শুরু হয়, 2টো গ্রুপ হয়, একটা গ্রুপে আমরা ইস্টবেঙ্গল আর একটা গ্রুপ মোহনবাগান। হ্যাঁ, মানে ইস্টবেঙ্গলের মোহামেডান স্পোর্টিং তোমার বদলার টুর্নামেন্ট। এইটাই বলতে চাইছি যে আমরা ইস্টবেঙ্গলকে হারিয়ে আমরা টপে, মোহনবাগান ওইখান থেকে টপে। কিন্তু সে বছর 80 সালে যে ফেড কাপে গন্ডগোল হয়েছিল, খেলা বন্ধ হয়ে গেল, ফলে লিগটা হলো না। কিন্তু আমরা ইস্টবেঙ্গলকে হারিয়ে জমিয়ে দিয়েছিলাম খেলা। এরপরে আমরা যখন ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা হয় তখন ফেড কাপের পরে তারপরে হয়েছিল আমাদের স্টাফোর্ড কাপ, জয়েন্ট উইনার্স হয়েছিল। এই টুর্নামেন্ট থেকেই আমাদের কিন্তু আমার পারফরমেন্সটা, আমি আর অমলরাজ যা খেলেছিলেন তখন আনন্দবাজার হেডিং করেছিল এবারের কলকাতার সেরা 2 লিংম্যান, প্রশান্ত আর অমলরাজ, সেরা লিংম্যান। এই নিয়ে রূপক সাহাকে মোহনবাগানের হাফব্যাকরা গিয়ে ধাক্কাধাক্কি মেরেছিল, গালাগাল করেছিল। ওই হেডিংটা কেন হলো? তার মানে আমার এই জন্য বললাম যে একটা জায়গা থেকে ছেড়ে যখন আমি আসছি, মানে তোমার, আমি এইভাবে বলতে পারি, তোমার মানে ইস্টবেঙ্গল ক্লাব থেকে তুমি একটা আঘাত পেয়েছিলে, সেইটার বদলাটা তারপরে আমি কিন্তু 80-তে নিলাম। এবং শুধু তাই নয়, আমি আবার 80-81 খেলার পরে 82-তে ব্যাক করেছিলাম ইস্টবেঙ্গলে। সেই 82-তে আমি যখন ব্যাক করি, আমার কিছু পেমেন্ট ইস্টবেঙ্গল দেয়নি সেই সময়।
ওটা 82-তে দিয়েই সই করেছিলাম। আমাকে বলেছিল দিচ্ছি, সইটা করে আসো। আমি বললাম আর নেড়া বেলতলায় যাবো না, আগে দেবেন তবে যাবো। তো এই ময়দানের যে মহা ক্লাবগুলো, যে বড় ক্লাবগুলো, এরা কি মানে কাজ ফুরোলে কাজী, কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে পাজি? না, আসলে তা নয়। বড় ক্লাবগুলো কি হয়েছে, এরা হচ্ছে ট্রফি ওরিয়েন্টেড ক্লাব। এখানে ট্রফি ছাড়া কোনো কিছু নেই। আর পাবলিক হচ্ছে যারা সদস্য সমর্থক ক্লাবের, তারা যে ভালো খেলবে তাকে মাথায় করে রাখবে, যে খেলতে পারবে না তার দিকে আর তাকাবে না। ক্লাবের সঙ্গে কি প্লেয়ারের কোনো বন্ডেজ তৈরি হয়? বন্ডেজ তো এখানে বন্ডেজের কোনো জায়গা নেই। এখানে এই জন্যে বন্ডেজ নেই, প্লেয়ার যদি খারাপ খেলে ক্লাব আর রাখবে না তাকে কিন্তু ছেড়ে দেবে। ওই জায়গার কোনো বন্ডিং হয় না। এবার ক্ষয়টা কোথায়, সেটা হচ্ছে একটা ক্লাবে থাকতে থাকতে ক্লাবের যে অফিসিয়ালদের সঙ্গে একটা রিলেশন তৈরি হয়, এই রিলেশনটা সমাজের বহু জায়গায় কাজে দেয়। আচ্ছা প্রথমে একটা জিনিস বলো তো, এই যে এখন আইএসএল হয়, আইএসএল এর যা স্ট্যান্ডার্ড, যে টিম খেলে, তোমাদের 70-এর দশকের যে কোনো ইস্টবেঙ্গল, মোহনবাগান, তাহলে আইএসএল এর এখন টিমকে হারাতে পারতো 100। আমি তো বলছি আমাদের যদি ওই 70-এর দশকে যেসব প্লেয়ার ছিল, ওই প্লেয়ার যদি আজকের এই আইএসএল খেলতো, আমি বলে চ্যাম্পিয়ন হতো, বলে চ্যাম্পিয়ন। কেন? এই জন্যে বলছি, বাঞ্চ অফ ফুটবলার 11টার মধ্যে আমি তোমাকে বলছি 8টা প্লেয়ার সলিড, তুমি কাউকে নাড়াতে পারবে না। এই যে সলিড যে প্লেয়ারগুলো, এইগুলো যে কোনো প্লেয়ার তার মধ্যে যদি কেউ বসে যেত না, তাতে আমাদের চিন্তা হতো না। আর যেমন একটা প্লেয়ার বসে গেলে এই টিম গেল, তখন তা নয়, এ চলে গেলে আরেকজন আজ ম্যাচটাকে বার করে নিয়ে চলে যায়। এই যে বর্তমান প্রজন্ম যে বলে যে আইএসএল এর স্ট্যান্ডার্ডই আলাদা, আইএসএল এখন একটা প্লেয়ার 14-15 কিলোমিটার দৌড়চ্ছে, অনেক বেশি টাফ। 70-এর দশকের 80 দশকের খেলাটাকে তারা খুব মানে একটা ছোট করে দেখার প্রয়াস হয়। এই আমার যেটা মনে হয়েছে, এটা একটা ঘটনা, এখনকার আইএসএল এর প্লেয়াররা ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো, এই নিয়ে বলার অপেক্ষা রাখবে না। ফিজিক্যাল ফিটনেস ভীষণ ভালো, তাদের এন্ডুরেন্স ক্ষমতা অনেক বেশি, তারা অনেক টাফ। ফিজিক্যাল ফিটনেস যেটা আমরা বলি সেটা অনেক বেশি, পাওয়ার অনেক বেশি, কিন্তু টাচটা নেই। এখনো বল ধরলে ব্যাক পাস টু দ্য গোলকিপার, এইটা ছিল না। সামনে বল পেলে আর দেখতে হবে না, কখন জালে যাবে ঠিক নেই। আর এত পারফেকশন আছে তখনকার প্লেয়াররা, জালে ঠিক রেখে দেবে। এই যে জিনিসটা, এইটার তফাৎটা। কিন্তু আসল তো খেলাটা, শারীরিক ক্ষমতা তো অবশ্যই দরকার। আজকে পিন্টু চৌধুরী যে বলটা দেবে, ও পিন পয়েন্ট করে দেওয়া, ভাবতে হবে না, যে যাবে ওই বলটা ধরতে, দেখে জালে দোয়া ছাড়ার গতি নেই। কিন্তু পিন্টু চৌধুরীর শারীরিক ক্ষমতা হয়তো এখন যে আছে তার অনেক বেশি, এন্ডুরেন্সটা তখন এটা বেশি। দুই যেটা, সেটা হচ্ছে তো সব বিদেশি খেলোয়াড় পাশে নিয়ে খেলছে, 4-5টা প্লেয়ার তো বিদেশি খেলোয়াড় থাকছে, ফলে তখন তো তা নেই, সব লোকাল প্লেয়ার। সেই লোকাল প্লেয়ারের বল কন্ট্রোল এত ভালো কেন? লোকাল প্লেয়ারের বল পাসিং এত কোয়ালিটি ভালো কেন? তাহলে কোন জায়গাটায় আটকাচ্ছে? একটাও লোকাল প্লেয়ার ব্যাক পাস খেলতো না। আগে গোয়াতে, বম্বেতে ব্যাক পাস করলে করে চিৎকার করতো, মানে করে চিৎকার করলে বাইরে তুমি শুনতে পাবে তার বলটা ব্যাক পাস করছে। তোমাকে এগিয়ে যেতে হবে, তোমার সেই জায়গায় নেই। আচ্ছা, কলকাতার যে শুনেছি যে সিএফএল যখন খেলা হতো, কাদা মাঠ, সেই কাদা মাঠে তোমাদের তো স্কিলের মানে কি রহস্য কি? আসলে এখন যেটা আরো ভালো হয়েছে সেটা হচ্ছে যে মাঠের কোয়ালিটি। ভালো মাঠ যদি না হয়, ভালো বুট যদি না হয়, ভালো ড্রেস যদি না হয়, তোমায় খেলতে দেবে না। আইএসএল তো সব মানে ক্রিমটা পাচ্ছে। তখনকার দিনে আমি বলছি, সিকিম গোল্ড কাপ, সেখানে মাঠে তো বালি, পিওর বালি, কোনো ঘাসের নেই। তাহলে সেই মাঠে খেলে চ্যাম্পিয়ন হচ্ছে। তুমি কলকাতার মাঠে বৃষ্টি যখন হয়, অবস্থা কি হয়? ইডেন গার্ডেন্সে যখন খেলা হতো, এঁটেল মাটি, পায়ের তলা ঢুকে যেত। আমরা বুট পরতাম, চামড়ার বুট, অর্থাৎ ওই বুট কৃষ্ণেন্দু রায়কে স্যাপ গেমসে মাঠ থেকে বার করে দিয়েছিল রেফারি, এ বুট আমরা অ্যালাউ করবো না। লাস্টে ওই বাংলাদেশের প্লেয়ার থেকে বুট ধার করে পড়তে হয়েছে, কারণ ওই বুট অ্যালাউ না। আমরা নেহেরু কাপ যখন খেলছিলাম, ওই বুট পরে এই ইডেন গার্ডেনে ইটালি, আমি যখন উপর থেকে নামছি প্র্যাকটিসে, আমার বুটটা দেখে ওদের একটা প্লেয়ার চাইলো, ওদের ম্যানেজার। আমি তখন দিলাম বুটটা, ওই বুটটা নিয়ে এরা লোপালুপি করছে, দেখছে কি করছে ভগবান জানে। তারপরে অনেকক্ষণ বাদে আমায় ফেরত দিল। এবার ওরা আলোচনা করে বললো এই বুট অর্ডার দেবো,
এবার এই বুটটা ইন্ডিয়া প্লেয়ার তো বেশ ভালো খেলছে, এই বুটটার মধ্যে কিছু জাদু আছে। ওই বুটটা ওরা শঙ্কর মালিকে দিয়ে ওরা অর্ডার দিল প্রায় 200 পিস, তার ইটালিয়ান ন্যাশনাল টিম, হ্যাঁ, যেটা নেহরু কাপে খেলতে এসেছিল। এবার 2-3 দিন বাদে আমি দেখি প্র্যাকটিস করে আসছি, আমিও দাঁড়িয়েছিলাম, আমাকে দেখে সব রেগে আগুন। কেন? সব পায়ে ফোসকা পড়ে গেছে, কারণ ওই বুট পরলে তো পায়ে ফোসকা পড়বেই। আর ওই রকম ধবধবে লাল চেহারা, সব পায়ে ফোসকা পরে খালি পায়ে হেঁটে আসছে। কারণ এই জন্যে এখন তো এইসব প্লেয়াররা ওই বুট পরে না, এখনকার ছেলেরা সব 10,000 20,000 টাকার বুট পরে। বল কি মারবে গোলার মতো চলে যাবে, সুইং একটা নিজের পায়ে প্লাস বলের একটা সুইং, এইটা আগে ছিল না। আমাদের তো নিজেদের পায়ের কন্ট্রোলটাকেই সুইং করাতে হতো। একটা নিবিয়া বল মাথায় পড়লে মানে ব্রহ্মতালু খাড়া হয়ে যেত। আজকে তো সেটা নেই, বলে মারবে, বলে মারবে। মাঠ কি বল ধরে পাস করবে কোনো চিন্তা করতো, তখনকার দিনে তা ছিল না। ফলে ওই একটা হয়তো খেলা হতো ইস্টবেঙ্গল মোহনবাগান যদি সল্টলেক হতো বা ইডেন গার্ডেন্স হতো, এছাড়া তো নেই। সারা ভারতবর্ষে যেখানে যাবে মাঠ এবড়ো খেবড়ো, কেরালার মাঠে যেতে গেলে ওই সব এবড়ো খেবড়ো মাঠ। আজকে তো কত সুবিধা। আইএসএল এর চ্যাম্পিয়ন টিমকে হারাতে পারতে তোমরা 100%। যে মাঠে ওরা খেলছে, যে বলে খেলছে, ড্রেসে খেলছে, এইটা যদি আমাদের ওই সময় হতো 70 দশকে, যার পায়ে অত স্কিল, আর তাকে যদি এই সময়কার এইগুলো দেওয়া হতো, তাহলে কি হতো? বলের কন্ট্রোল, পায়ের কন্ট্রোল, কোথায় চলে যেত। তো লাস্ট প্রশ্ন আমার, চোখ বন্ধ করলে এখন কলকাতা লিগ দেখতে পাও, মিস করো, মানে কিভাবে রিক্যাপিচুলেট করো? কলকাতার লিগটাকে দুঃখ মানে ভীষণ দুঃখ হয়। কলকাতার লিগ এই জন্যে দুঃখ হয়, তার কারণ খেলাটাকে হঠাৎ যখন খেলাটা শুরু হয় বন্ধ হয়ে যায়। এই ডুরান্ড কাপ শুরু হয়ে গেল, খেলা কলকাতার লিগ ভেস্তে গেল, আইএসএল এসে যাচ্ছে ভেস্তে গেল, লিগটা আদৌ কে খেললো, কারা খেললো, এইটা নিয়ে কোনো রকম কোনো কভারেজ কমে গেছে। এইগুলো আমাদের কাছে খুব নাড়া দেয়। আমি মনে করি এই কলকাতার লিগটাকে খুব গুরুত্ব সহকারে একটু দেখা উচিত। কারণ এখানকার ছেলেরা যারা কলকাতার লিগ খেলবে, আমরাও তো কলকাতার লিগ খেলেই উঠেছি, আমরা তো উপর থেকে আসিনি। কাজে কলকাতার লিগকে গুরুত্ব দিতেই হবে। এই জায়গাটায় আমার মনে হয় খুব ভালো করে যদি একটু চিন্তা ভাবনা করে কলকাতার লিগ করা হয়, তাতে কিন্তু প্লেয়ারও উঠবে, খেলার মান বাড়বে, মানুষও আসবে মাঠে।